ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা জানবো কার্টশপের সূত্রাবলী সম্বন্ধে। কার্টশপের সূত্রাবলী বা কিরচফস ল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ বিভিন্ন লুপ বা সার্কিটের মধ্যে থেকে যখন কারেন্ট এবং রেজিস্ট্যান্স বের করতে বলা হয়, তো কেসিএল অর্থাৎ প্রথম সূত্র কার্টশপের, যেটাকে আমরা বলি কিরচফ কারেন্ট ল, আর পরেরটা কেভিএল অর্থাৎ কিরচফস ভোল্টেজ ল। এই দুটো সূত্রের সাহায্য প্রয়োগ করে আমরা বিভিন্ন সার্কিটের রেজিস্ট্যান্স, প্রবাহ মাত্রা প্রভৃতি নির্ণয় করতে পারি, ভোল্টেজ নির্ণয় করতে পারি, পোটেনশিয়াল ড্রপ নির্ণয় করতে পারি। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। এখানে আমি ডিটেলভাবে প্রথম সূত্র নিয়ে এবং ডিটেলভাবে দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং কিছু প্রবলেম সলভ করব, যার ফলে সূত্রগুলি সম্বন্ধে সঠিক ধারণা তোমরা বুঝতে পারো, তোমরা পেতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। আর তোমরা যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা প্রথম ডিসকাস করব কার্শফের প্রথম ল, যাকে আমরা কেসিএল বলি, কেসিএল বা কিরচফ কারেন্ট ল। তো প্রথমে এই সূত্রটা বইয়ের মধ্যে দেওয়া আছে যে যে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্যে, অর্থাৎ যে কোনো জাংশন। জাংশন কাকে বলে প্রথমে আমরা দেখি। জাংশন হলো যেখানে জাংশন, জাংশনের ব্যাপারটা বইয়ে ভেবে দেওয়া নেই, যেখানে তিনটি এবং তিনের বেশি পরিবাহীগুলি সংযোগ ঘটে বা মিট ঘটে, অর্থাৎ হোয়ার থ্রি অর মোর ওয়্যার বা কন্ডাক্টর মিটস, সেই জায়গাটাকে আমরা বলবো জাংশন। তো জাংশনের ব্যাপারটা হলো, তো বলছে যে বর্তনীর যে কোনো জাংশনে মোট পরিবাহীগুলির মধ্যে যে প্রবাহ মাত্রা ঘটে তার বীজগাণিতিক যোগফল শূন্য হয়। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তো আমরা যে একে আরেকভাবে লিখতে পারি, যে যা এইভাবে লিখতে পারি যে যে কোনো জাংশনে, যে কোনো জাংশনে যত পরিমাণ কারেন্ট ভিতরে আসে, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট কোনো জাংশনের ভিতরে আসে, অর্থাৎ কোনো একটা যদি পরিবাহী ধরি আমরা এরকম, যে এখানে দেখো, তো এখানে দেখো এরকম একটি, এটা হলো জাংশন, এই পয়েন্টটাকে আমরা জাংশন বলবো। এখানে I1 এবং I2 কারেন্ট আসলো, এখানে গেল I, অর্থাৎ যে কোনো জাংশনে যে কারেন্টগুলি প্রবেশ করবে, অর্থাৎ I1 এবং I2, তার যোগফল অর্থাৎ সমষ্টি হবে এই I এর সমান। বা এখানে যদি আমি আরেকভাবে বোঝানোর চেষ্টা করি, যে I1 প্লাস I2 এখানে হবে I এর সমান। কিসেরও সমান হবে? I এর সমান। এখানে যদি তোমরা ভাবতে পারো যে I এর জায়গায় যদি আরও কারেন্টটা ভাগ হয়ে যায়, এখানে যদি এরকম হলো ব্যাপারটা, এখানে I3 ধরলাম, এটা I4 ধরলাম, ঠিক আছে, তাহলে এটা সমষ্টি কি হবে? এরকম হবে যে I1 এবং I2 সমষ্টি যত হবে, I3 এবং I4 এর সমষ্টি তত হবে। অর্থাৎ এটি হলো প্রথম সূত্র। এটাকে যদি আমরা বলি যে at any junction the sum of current entering the junction equal to sum of current leaving the junction, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট কোনো জাংশনে ঢোকে তার বীজগাণিতিক সমষ্টি, এবং যে কোনো পরিমাণ কারেন্ট বর্তনী থেকে অর্থাৎ জাংশন থেকে নির্গত হয় তার সমষ্টির সবসময় সমান হয়। তো এটি ছিল প্রথম সূত্র। তো বন্ধুরা, এতদূর ক্লিয়ার মনে হচ্ছে? তো এটা মুছে দিলাম। তো এতদূর ক্লিয়ার হলো যে কার্শফের প্রথম সূত্র কি। কার্শফের প্রথম সূত্রের পরে এখন আমরা জানবো যে কার্শফের দ্বিতীয় সূত্র। তো তার আগে বলে দিই একটা জিনিস, যে অনেক সময় আমাদের কিন্তু এরকম আসতে পারে যে I ইকুয়াল টু নেগেটিভ আসবে, অর্থাৎ I এর মানটা নেগেটিভ আসছে কোনো অঙ্ক করার পরে, কিন্তু অপশানে দেওয়া আছে পজিটিভ ভ্যালু। অর্থাৎ অনেক সময় যে ভ্যালুটা আসে, অনেক সময় I এর মান এরকম আসতে পারে যে -2, কিন্তু অ্যান্সারে দেওয়া আছে +2, তাহলে কিন্তু উত্তর কিন্তু +2ই হবে বা 2 হবে। কারণ এই সময় এরকম মনে হয় যে উত্তরটি ভুল, কিন্তু আমরা যেইভাবে ধরেছি যে কারেন্টটা এই লুপ বরাবর প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই রূপের বিপরীতে প্রবাহিত হয়, সেই কারণে আমাদের নেগেটিভ আসে, কিন্তু মেইন ভ্যালুটা 2 হবে, অর্থাৎ উত্তরে কিন্তু কোনোদিনও মাইনাস থাকবে না। ঠিক আছে, অনেক সময়
যখন দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও দেখব, তো অনেক সময় এরকম কনফিউশন আসতে পারে, তো এটা তোমরা মনে রাখবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কারেন্টের অভিমুখের ব্যাপারটা, অর্থাৎ যদি নেগেটিভ আসে তাহলে ওই যেই লুপ বরাবর আমরা কারেন্ট ফ্লো প্রথম ধরছি ওর বিপরীত দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ সেই কারণেই আমাদের নেগেটিভ আসছে। মেন ভ্যালুটা সেমই আসবে যদি তোমার অঙ্কটা ঠিক থাকে। তো এবার দেখি কারশফের দ্বিতীয় সূত্র, যাকে আমরা বলি কেভিএল বা কিরশফ ভোল্টেজ ল। তো কেভিএল সম্বন্ধে দেখি, এটা মুছে দিচ্ছি। এখন দেখব কেস ভিএল, অর্থাৎ কিরচফ ভোল্টেজ ল। তো এখানে ব্যাপারটা কি, বই এরকম দেওয়া আছে যে তড়িৎ বর্তনীর যে কোনো একটি লুপ বা বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি হয় ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান। বই এরকম দেওয়া আছে যে আইআর সামেশন অফ আইআর ইকুয়াল টু ই। তো এই ব্যাপারটা তোমরা মনে রাখো, কিন্তু আমি একটা জিনিস বলছি, তোমরা এখান থেকে বুঝতে পারবে যে একই সূত্রটা কিন্তু একই, এই অন্যভাবেও লেখা যায়। তো দেখো, তো আমরা লিখতে পারি যে যে কোনো একটি বদ্ধ লুপের ক্ষেত্রে মোট চার্জ ইন পোটেনশিয়াল 0 হবে। অর্থাৎ এভাবে বলতে পারি যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে বীজগাণিতিক সমষ্টি, বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি যোগফল অর্থাৎ সমষ্টি 0 হবে। এই ব্যাপারটা ভালো করে বুঝাচ্ছি। দেখো, এখানে যদি একটি বদ্ধ লুপ কল্পনা করি, যে একটি লুপ অঙ্কন করি, তো দেখো এখানে একটি লুপ কল্পনা করা হলো এ বি সি ডি, অর্থাৎ এই লুপটি হবে এ বি সি ডি এ, ঠিক আছে। এটি বদ্ধ লুপ কল্পনা করা হলো। এর যে মোট চার্জ ইন পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ড্রপ অর্থাৎ বিভব প্রভেদের সমষ্টি হবে 0। ব্যাপারটা কিন্তু একই। তো এই লুপের ক্ষেত্রে এরকম দেখা গেল, তো এটি কিন্তু বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি, মানে পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল গেইন, যেটা 0 হবে। কারণ পোটেনশিয়াল গেইন এখানে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে গেলে প্লাস ভি এবং পজিটিভ থেকে নেগেটিভে গেলে মাইনাস ভি। পোটেনশিয়াল গেইন প্লাস ভি আর পোটেনশিয়াল ড্রপ হবে মাইনাস ভি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটি যেহেতু বিপরীত, তাহলে এর যোগফল অলরেডি 0 আসবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে সূত্র কি হবে, তাহলে হবে যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে চার্জ ইন পোটেনশিয়ালের বীজগাণিতিক সমষ্টি 0 হয়। এটি হবে কেভিএল অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্র, যেটা কিরচফ ভোল্টেজ ল নামে পরিচিত। এখন বন্ধুরা আমরা শিখব হাউ টু অ্যাপ্লাই কেসিএল আর কেভিএল, কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে দেখো, আমাদেরকে যে কারেন্ট ফ্লো হবে কোনো জাংশনের মধ্যে দিয়ে, সেই কেসিএল লয়ের হিসাবে সেই ডিস্ট্রিবিউশনটা আমাদের পরিমাণ মতো করতে হবে। অর্থাৎ এরকম যদি কোনো ক্ষেত্রে হয় যে এরকমভাবে কারেন্ট গেল, আমাদের মনে রাখতে হবে যে এই কারেন্টটাই কিন্তু বিভাজিত হয়ে এই দুটি অভিমুখ সৃষ্টি করেছে, অর্থাৎ বিভাজিত হয়ে দুটি কারেন্ট সৃষ্টি করলো। তো অবশ্যই এটাকে যদি আমরা I1 ধরি, তাহলে এটাকে লিখতে পারবো আমরা I মাইনাস I1। কারণ আমরা একটু আগে জানতে পারলাম যে I ইকুয়াল টু হবে I প্লাস I মাইনাস I1। তাহলে I1 কেটে গেলে এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর
দ্বিতীয়টা মনে রাখতে হবে, কেভিএল এর ক্ষেত্রে একটি লুপ আমাদের নির্বাচিত করতে হবে। তো কি করতে হবে, প্রথমে এটা মুছে দিচ্ছি। তাহলে দ্বিতীয়টা কি করতে হবে, চুজ এ লুপ। চুজ না, এখানে চুজিং হবে, চুজিং এ লুপ অথবা লুপস, কারণ একটা বদ্ধ বর্তনীতে অনেকগুলো লুপ থাকতে পারে। সেটা সেটার মধ্যে কোষ থাকবে, অর্থাৎ সেল থাকবে, রেজিস্টার থাকবে বা ক্যাপাসিটার থাকতে পারে। তা কি লিখতে পারি আমরা এখানে, ক্যান ইনভলভ এনি নাম্বার অফ, কি কি হবে, এনি নাম্বার অফ সেলস, তারপরে রেজিস্টার্স, তারপর ক্যাপাসিটার্স প্রভৃতি থাকতে পারে। ঠিক আছে, এবং সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে ডাইরেকশন অফ লুপটা কিভাবে আমরা, অর্থাৎ পথ, অর্থাৎ প্যাথ আমরা কিভাবে নির্বাচন করব। তো দেখো, এগুলো মুছে দিচ্ছি। তো লুপ নির্বাচন করার পর যে লুপের ডাইরেকশন অনুযায়ী কারেন্ট কিভাবে ফ্লো হবে, সেই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডাইরেকশন অফ লুপ, যেটাকে আমরা প্যাথ বলবো। ঠিক আছে, তো একটা যদি আমরা সার্কিট আঁকি এরকম, সিম্পল একটা সার্কিট আঁকলাম। এরকম একটা লুপ এখানে নিব, এরকম একটা সার্কিটে। আরেকটা এখানে সার্কিট আঁকলাম। ঠিক আছে, এখানে দেখো এই বরাবর আমি লুপ নিলাম, এখানে নিলাম এই বরাবর লুপ। তো এখানে কি মনে রাখতে হবে, যে একটাকে আমরা নিলাম দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ বলতে পারি, আমরা ক্লকওয়াইজই বলবো। এটাকে আমরা নিলাম ক্লকওয়াইজ, এটাকে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটাকে ক্লকওয়াইজ এবং এটাকে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এরপর এখন 4 নম্বর পয়েন্ট দেখতে হবে আমাদের, পটেনশিয়াল ড্রপ এবং পটেনশিয়াল গেইন কীভাবে ঘটবে, কোথায় গেলে কারেন্টের যে বিভব প্রভেদ বা ডেল্টা ভি, অর্থাৎ পটেনশিয়াল নেগেটিভ হবে, কখন পজিটিভ হবে। তো 3 নম্বর পয়েন্টটা ছিল ডাইরেকশন অফ লুপ আমাদের গ্রহণ করতে হবে। এবার দেখি 4 নম্বর পয়েন্ট কী হবে। তো 4 নম্বর পয়েন্টটা হবে আমাদের পোটেনশিয়াল ড্রপ আর পোটেনশিয়াল গেইন কিভাবে হবে। তো যদি লুপে দেখা যায় যে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে লুপের যে প্যাথটা কল্পনা করছি, আগের ছবিটি অনুযায়ী যদি আমরা ভাবি যে বর্তনীটা কেমন ছিল, এরকম ছিল। এরকম হলো, এখন এই বরাবর লুপ নিলাম। তো যদি এখানে দেখো হায়ার থেকে লোয়ার পটেনশিয়াল দিকে যদি কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এই পাশে, তাহলে পোটেনশিয়াল ড্রপ হবে নেগেটিভ। ঠিক আছে, হায়ার থেকে লোয়ার যখন হবে তখন হবে পোটেনশিয়াল ড্রপ।
ঠিক আছে। আর যখন আর যখন এরকম হয়, লোয়ার থেকে হায়ার দিকে কারেন্ট যাবে, তখন হবে লোয়ার টু হায়ার পোটেনশিয়ালে এবং কারেন্ট ফ্লো হবে, তখন ডেল্টা ভি অর্থাৎ পোটেনশিয়াল গেইন হবে প্লাস বা পজিটিভ। ঠিক আছে। এরপর দেখি তো সেল যখন সেল বা কারেন্টের ক্ষেত্রে কি হবে, সেলের ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে কি হবে, মানে ব্যাপারটা যখন লুপের মধ্যে এরকম আসবে ব্যাপারটা যে সেলের ক্ষেত্রে যখন লুপের যে প্যাথ থাকবে, অর্থাৎ লুপের যে দিক, যে পথ আমরা কল্পনা করছি, সেই দিকটা যদি এই পাশে থাকে এবং এরকম থাকে, তাহলে এখানে কি হবে, আমরা একটু আগে জানলাম যে যখন হাইয়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো হয় তখন কি হয়, পোটেনশিয়াল ড্রপ হয়, অর্থাৎ এক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপ হবে, অর্থাৎ মাইনাস ই হবে কারেন্ট যদি এইভাবে ফ্লো হয়। আবার যদি একই বর্তনী থাকলো কিন্তু লুপটা আমরা নিলাম এই পাশে, লুপের দিক বা প্যাথ এদিকে থাকবে, তাহলে এখানে কি হচ্ছে, লোয়ার টু হায়ার হচ্ছে, তাহলে এখানে পোটেনশিয়াল গেইন হবে, অর্থাৎ এখানে হবে প্লাস সি। এখানে কিন্তু এটা যখন কেভি ইউজ করবো আমরা কোনো বর্তনীতে, তখন কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে। পরে এটা তো সেলের ক্ষেত্রে হলো, এখন রেজিস্টার বা রোধের ক্ষেত্রে যখন বর্তনীর যে দিক থাকবে তাই সেটা অনুযায়ী কিভাবে রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট আমরা নির্ণয় করতে পারবো। তো দেখি, যদি এটা মুছে দিই, তো দেখো রেজিস্টারের ক্ষেত্রে কি হবে, রেজিস্টারের ক্ষেত্রে যদি এরকম একটা ধরি, কারেন্ট ফ্লো হচ্ছে এই বরাবর হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের মধ্যে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে তো কারেন্ট ফ্লো হয়, এটা আমরা জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই বরাবর কারেন্ট যাচ্ছে, রেজিস্টার আর ধরলাম। ঠিক আছে। যদি আমাদের যে লুপের পথ বা দিক বা প্যাথ যেটাকে বলি, তো সেইটা যদি এর অভিমুখে হয়, অর্থাৎ এর অনুকূলে থাকে বা ওর অভিমুখের সমান্তরাল হয় বা প্যারালাল হয় বা একই দিকে থাকে যেই বরাবর কারেন্ট যাচ্ছে, তখন কিন্তু পোটেনশিয়াল যেটা হবে ওটা কিন্তু পোটেনশিয়াল ড্রপ হবে, অর্থাৎ ডেল্টা ভি হবে মাইনাস ভিই। ভি মানে কি, এখানে নেগেটিভের ক্ষেত্রে লিখলাম, সেটা কোনো ইফেক্ট করে না, অর্থাৎ নেগেটিভ হবে, এখানে পোটেনশিয়াল ড্রপ হবে যখন, মনে রাখবে, যখন কারেন্ট ফ্লো হবে এবং লুপের যে অভিমুখ, যে বরাবর আমার লুপের প্যাথ ধরছি সেই পথটা একই থাকবে, অর্থাৎ একই দিকে থাকলে তখন আমরা মনে রাখবো যে এটা নেগেটিভ হবে, এবং সেক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপ নির্ণয় করলে আমাদের আসবে মাইনাস আইআর। ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, ভি ইকুয়াল টু আইআর, সেই অনুযায়ী পেলাম। আবার যদি আবার যদি সেমভাবেই ধরলাম যে কারেন্ট তো দেখো এই বরাবরই কারেন্ট যাচ্ছে হাইয়ার টু লোয়ার পোটেনশিয়ালে। এইবার যদি এরকম হয় যে লুপের যে প্যাথটা এই বরাবর আছে বিপরীত দিকে থাকলে, তখন কি হবে, এই বরাবর যদি লুপের প্যাথ থাকে, অর্থাৎ প্যাথ লিখলাম এখানে, তাহলে কি হবে, এক্ষেত্রে হবে যে যে পোটেনশিয়াল গেইন হবে, পজিটিভ হবে। তো সেক্ষেত্রে মনে রাখবে যে এক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল গেইন হবে, তাহলে কি হবে এখানে আই আর। তো
এটা মনে রাখবে, যখন কারেন্ট হায়ার টু লোয়ার পটেনশিয়াল রেজিস্টারের মধ্য দিয়ে যায় এবং বদ্ধ লুপের যে লুপের দিক তার বিপরীতে থাকে, তখন পোটেনশিয়াল গেইন হয় এবং সেটার যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ড্রপ বা গেইন যাই বলো, সেটা হবে পজিটিভ। এখন দুটি পয়েন্ট আমাদের কিন্তু খুব মনে রাখতে হবে, যেটি হবে আজকের লেকচারের লাস্ট জিনিস। তো দেখো, এই পয়েন্টগুলোর শেষ হওয়ার পরে আমরা এক একটা করে অঙ্ক করব, তারপর তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। তো এতদূর ক্লিয়ার হলো। এখন দুটো পয়েন্ট আমি, তোমরা নোট ডাউন করবে, এটা দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। যে তড়িৎ কোষে প্যাথ নেগেটিভ থেকে পজিটিভে যায়, অর্থাৎ ডেল ভি হবে পজিটিভ, এবং রোধে প্যাথ আই এর বিপরীতে হলে ডেল ভি পজিটিভ হবে। তো কখন পজিটিভ হবে সেটা আমরা এখান থেকে বলতে পারি, যখন তড়িৎ কোষে লুপের যে দিক সেটি লোয়ার পটেনশিয়াল থেকে হাইয়ার পটেনশিয়ালের দিকে থাকবে, তড়িৎ কোষে সেই বরাবর থাকবে, তখন পোটেনশিয়াল গেইন হবে, এবং রোধে যখন কারেন্ট ফ্লোয়ের বিপরীত দিকে লুপের অভিমুখ থাকবে তখন পজিটিভ হবে। তো বন্ধুরা, এই লেকচারে আমরা শুধুমাত্র কেসিএল এবং কেভিএল এর যে থিওরি পার্ট অর্থাৎ সূত্র সম্বন্ধে জানলাম। এরপরের লেকচারটাতে আমরা সম্পূর্ণ যত আইআইটি এবং এইচএস এর কোশ্চেনগুলো আছে সেই সম্বন্ধে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে আমরা আরও তোমাদের সাপোর্ট পেয়ে আরও ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।